আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী একাদশ, ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্র, আর ইংরেজি নাম হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আজকের বিষয় ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ। এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে, সবাই মনোযোগ দিয়ে শুনবা। ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, তাহলে চলো দেখি 1 নাম্বার প্রাচীন যুগ। প্রাচীন যুগ বলতে আমরা সাধারণত বুঝি আদিম যুগকে বোঝানো হয়েছে। যে প্রাচীন যুগ যে সময়টা, সেই সময় মানুষ বনে জঙ্গলে বসবাস করত, সেখান থেকে ফল মূল সংগ্রহ করত, পশু পাখি ও মাছ শিকার করে তারা কি করত, জীবিকা নির্বাহ করত। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আধুনিক যুগ, আদিম যুগ, আরেকটা হচ্ছে বিনিময় প্রথার উদ্ভব। তাহলে 1 নম্বর হচ্ছে আদিম যুগ। আদিম যুগ বলতে আমরা প্রাচীন যুগের মানুষ ছিল যাযাবরের মতো জীবনযাপন করতো। যাযাবর বলা হয়েছে কারণ সেই সময় মানুষে কি, আমরা যখন সামাজিকভাবে সমাজবদ্ধভাবে বসবাস করি, সেই সময় মানুষকে এরকম সমাজবদ্ধভাবে বসবাস করতে শিখে নাই। তারা নিজেদের মতো করে কি বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো, বসবাস করতো। এই জন্য তাদেরকে যাযাবরের জীবন বলা হয়েছে। ক্রমে ক্রমে মানুষ কি করলো, নিজ নিজ প্রয়োজনে পশুপালন, কৃষিকাজ করতে আরম্ভ করলো। তারা নিজের তাগিদে বা নিজের প্রয়োজনে তারা কি করলো, তারা পশুপালন এবং কৃষিকাজ করতে শুরু করলো। বন জঙ্গল এটা ছেড়ে তারা চারণভূমি ও জলাশয়ের নিকটবর্তী অঞ্চলে বসবাস শুরু করলো। এই তারা বনে জঙ্গলে বসবাস করতো, জলাশয়ে বসবাস করতো। তারা কি করছে, পরবর্তীতে তারা দেখা গেছে এই যাযাবরের জীবন তারা কি করে বাদ দিয়ে তারা কি করলো, বসবাস তারা বিভিন্ন অঞ্চলে বা চরণভূমি তারা বা জলাশয়ের নিকটবর্তী যে অঞ্চল আছে সেখানে তারা কি এই ভারী ঘর করে সেখানে বসবাস শুরু করে। গড়ে ওঠে তাদের পরিবার প্রথা এবং পরবর্তীতে কি তারা সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে। 2 নম্বর হচ্ছে বিনিময় প্রথার উদ্ভব। বিনিময় প্রথার উদ্ভব, বিনিময় বলতে আমরা বুঝি দ্রব্যের বিনিময়, দ্রব্য বা পণ্য এর বিনিময় পণ্য। মানুষের নিজস্ব চাহিদা মিটিয়ে তথা উৎপাদিত পণ্য সামগ্রী উদ্বৃত্ত হতে থাকলে তখনই শুরু হলো পণ্য বিনিময়। এই যে মানুষ কি তারা নিজেদের প্রয়োজনে পশুপালন, কৃষিকাজ করতে শুরু করলো, তারা তখন কি পরবর্তীতে তাদের যে নিজস্ব চাহিদা, তাদের এই চাহিদা পূরণ করার পরে যে উদ্বৃত্ত অংশগুলো থাকতো বা পণ্য থাকতো, তারা সেগুলো দিয়ে কী করলো, তারা পণ্য বিনিময় প্রথা শুরু করলো। এখন কথা হচ্ছে পণ্য বিনিময় প্রথাটা কি, যেমন দুইজন ব্যক্তি দেখা গেছে একজনের কাছে হয়তো চাউল আছে, আরেকজনের কাছে কি আছে, ডাল আছে। তখন সে চালের বিনিময় ডাল, ডালের বিনিময় চাল, এইভাবে তারা কি পণ্য বিনিময় শুরু করে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগে হচ্ছে যে জিনিসগুলোর আবির্ভাব ঘটে সেটা হচ্ছে দাতব্য দ্রব্য বা মুদ্রার পরিবর্তন, বাজার ও শহরের উৎপত্তি, মহাজন শ্রেণীর উদ্ভব, বাণিজ্যিক ও ঔপনিবেশিক যুগ। 4টা। তাহলে মধ্যযুগে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে দাতব্য দ্রব্য ও মুদ্রার প্রবর্তন। তাহলে
দ্রব্য বিনিময় প্রথার প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এই সময় বিনিময়ের মাধ্যমে বা মাধ্যম হিসাবে স্বর্ণ, রূপো, তাম্র, ব্রোঞ্জ, লৌহ ইত্যাদি দাতব্য খণ্ড ব্যবহার শুরু করে। এই যে বিনিময় প্রথা, পণ্যের বিনিময় পণ্য, এইটা তারা কি পরবর্তীতে এটার পরিবর্তে তারা কি মধ্যযুগে যখন তারা পণ্যের বিনিময় করা শুরু করে তখন তারা কি পণ্যের বিনিময় পণ্য এটা পরিবর্তন করে তারা কি করলো বিভিন্ন দাতব্য মুদ্রার ব্যবহার শুরু করে। তার মধ্যে যেমন কি স্বর্ণ, রূপো, ব্রোঞ্জ, তামা, লৌহ ইত্যাদি, এইগুলো হচ্ছে দাতব্য খণ্ড। এগুলো কি বিনিময় তারা কি করে পণ্য ক্রয় বিক্রয় শুরু করে। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর হচ্ছে বাজার ও শহরের উৎপত্তি। মুদ্রা প্রচলনের ফলে বিভিন্ন স্থানে পণ্য উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। তারা যখন এই মুদ্রার প্রচলন শুরু করে তখন বিভিন্ন স্থানে পণ্য উৎপাদন শুরু হয় এবং সেটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আর সেগুলা ক্রয় বিক্রয়ের জন্য তারা কি করে বিভিন্ন অঞ্চলে ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট স্থানে তারা কি একসাথে হয় বা সমবেত হয়ে থাকে বা হতে থাকে। সেই পণ্যগুলা ক্রয় বিক্রয় করার জন্য বা ক্রয় বিক্রয় করার জন্য নির্দিষ্ট অঞ্চলে ক্রেতা বিক্রেতারা কি করে একটা নির্দিষ্ট জায়গায় তারা কি করে একসাথে সমবেত হয়, ফলে স্থানীয় বাজার সৃষ্টি হয়। এই স্থানীয় বাজার সমূহ বৃহৎ বাজারের রূপ নেয় এবং শহরায়নের বা নগরায়নের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে মহাজন শ্রেণীর উদ্ভব। এই মহাজন শ্রেণীর উদ্ভব শহরায়ন বা নগরায়ন ও বাজার সৃষ্টির ফলে স্থানীয়ভাবে বসবাসকৃত শিল্প প্রতিষ্ঠান নিজেদের এবং ক্রেতার স্বার্থ রক্ষা করার জন্য বণিক সংঘ গড়ে তোলে বা গড়ে ওঠে। এই যে শহরায়ন বা বাজার সৃষ্টির ফলে স্থানীয়ভাবে বসবাসকৃত যে শিল্প প্রতিষ্ঠান আছে তারা নিজেদের এবং ক্রেতার স্বার্থ রক্ষার জন্য বণিক সংঘ গড়ে তোলে। বণিকদের পাশাপাশি শিল্পের কারিগরগণও নিজেদের স্বার্থ রক্ষার জন্য কারিগরি সংঘ গড়ে তোলে। মানে মহাজনরা তাদের কাছ থেকে তারা হচ্ছে বিভিন্ন সুদের বিনিময়ে তারা কি করে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে থাকে। 4 নম্বর হচ্ছে বাণিজ্যিক ও ঔপনিবেশিক যুগ। এই সময় হচ্ছে এটা হচ্ছে মধ্যযুগের এই সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ও পরিলক্ষিত হয়। এই মধ্যযুগে সর্বশেষ যখন তারা কি ব্যবসা বাণিজ্য ভূমধ্যসাগর অঞ্চলে যখন তারা কি করে ব্যবসা বাণিজ্য শুরু করে সেই সময় থেকে ব্যাপক উন্নতি তারা কি করে লক্ষ্য করে। এই অঞ্চলে ব্যবসায়ীরা ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণকালে নতুন নতুন বাজার অনুসন্ধানে লিপ্ত হয়। 15 শতাব্দীতে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এবং ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ দিয়ে ভারতবর্ষে আগমন করে। এমসিকিউগুলো মনে রাখবা। এভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল অতিক্রম করে এবং ইউরোপের কিছু কিছু দেশ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তারা বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে। তারপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে শিল্প বিপ্লবের সময় 1750 থেকে 1850। এই সময়কে কি বলা হয়? শিল্প বিপ্লবের সময় বলা হয়। ঠিক আছে, এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ও পরিবর্তন সাধিত হয়ে আধুনিক ব্যবসা বাণিজ্যের গোড়াপত্তন শুরু হয়। প্রযুক্তি ও সভ্যতার উন্নয়নের সাথে সাথে শিল্প বাণিজ্যের উৎপাদনের লক্ষ্যে গড়ে ওঠে নতুন নতুন শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, তারপর হচ্ছে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মোবাইল ব্যাংকিং, আরও কি বিকাশ এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, রকেট, ক্যাশ, ইউক্যাশ, শিওর ক্যাশ ইত্যাদি। তাহলে এখানে যে পয়েন্ট তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিল্প বিপ্লব ও যান্ত্রিক, এখানে যোগ হবে মৌকাশতে বলে।
শিল্প বিপ্লব ও যান্ত্রিক এই যুগে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, আমরা জানি শিল্প বিপ্লবের সময় হচ্ছে 1750 থেকে 1850, ঠিক আছে। এই 1750 থেকে 1850 শতাব্দীর শেষ সময়টাতে তারা কি করে, শেষ ভাগে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এটার আধুনিক ব্যবসা বাণিজ্যের উন্নতি ও অগ্রগতিতে যুগান্তকারী নবযুগের সূচনা ঘটে, ঠিক আছে। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্যবসা বাণিজ্যে কি উন্নতি অগ্রগতিতে যুগান্তকারী নবযুগের সূচনা ঘটে। আসলে শিল্প বিপ্লব এখানে হচ্ছে কর্মীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কি হয়, যে আন্দোলন হয়, সেটি হচ্ছে শিল্প বিপ্লব, ঠিক আছে। এই যুগে হচ্ছে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদের আগমন ঘটে, ঠিক আছে, যেমন জেমস ওয়েট, তারপরে হচ্ছে জেমস ওয়েটের স্টিম ইঞ্জিন, গিবসের স্পিনিং জেনি, কেয়ার পাওয়ার লোম, ওয়াটার ফ্রেম ইত্যাদি আরও অনেক বিষয়। জেমস ওয়াটার স্টিম ইঞ্জিন তো বলছি, এগুলো বিভিন্ন ধরনের আবিষ্কার, জাহাজ ও রেলগাড়ি চালনায় এক যুগান্তকারী গতি সঞ্চয় হয় এই যুগে, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রযুক্তি ও তথ্য ব্যবস্থা স্তর। এই যুগে হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী সময় শিল্পের ক্ষেত্রে গবেষণা উন্নয়ন এর ফলে ব্যবসা বাণিজ্যের গুণগত মান বৃদ্ধি পায়। উৎপাদিত পণ্য নতুন পণ্য প্রযুক্তির আধুনিকায়নের ফলে ব্যবসায় পরিধি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বা ব্যাপ্তি লাভ করে। এই শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে 2জন ব্যবস্থাপনা বিশারদের আবির্ভাব ঘটে। তার মধ্যে অন্যতম হচ্ছে, একজন হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, আরেকজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। পরবর্তী সময়ে এই 2জন ব্যবস্থাপনা বিশারদ, আধুনিক ব্যবস্থাপনা বিশারদ হচ্ছে হেনরি ফেল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকের যে আবির্ভাব ঘটে সেটা হচ্ছে কি, F.W. টেলর। লাস্ট হচ্ছে শিল্প সমৃদ্ধি ও আধুনিক বিশ্ব বাণিজ্য। শিল্প বিপ্লব পরবর্তী বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের ক্রমাগত অগ্রগতি শিল্প ও ব্যবসার ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হয়। এই সময় হচ্ছে বিশ্বায়নের প্রক্রিয়া দ্বারা উন্মোচিত হয় এবং বিশ্বের বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ এর পরিণত হয়। 1848 সালে গেট, MCQর জন্য মনে রাখবে, গেট জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড প্রতিষ্ঠিত হয়। আর এটারই নাম পরিবর্তন করে 1995 সালে গেটের স্থলে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর কি আঞ্চলিক জোট সৃষ্টি করে এবং নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা বাণিজ্যের প্রবৃত উন্নতি সাধিত হয়। আর 1992 সালে নাফটা, নর্থ আমেরিকান ফর ট্রেড এগ্রিমেন্ট, নাফটা সংক্ষেপে বলা হয়, 92 সালে এটার আবির্ভাব ঘটে। আর 95 সালে হচ্ছে সাফটা, সাউথ এশিয়ান প্রিফারেন্টাল ট্রেড এগ্রিমেন্ট। এগুলো পরবর্তীতে তোমাদের বইয়ের মধ্যে আছে একটা অধ্যায়ের মধ্যে, সেগুলো তখন আমরা বিস্তারিত পড়াবো। আর 1967 সালে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ইত্যাদি সংস্থা জোট গঠন করে তৃতীয় বিশ্বের দেশগুলো বা দেশসমূহ ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে পাল্লা দিয়ে বিশ্ববাজার সৃষ্টির ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কি মোটামুটি হচ্ছে ব্যবসা উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাস। এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পড়তে হবে আমি একটু বলে দেই। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায় গুরুত্ব বা উপাদান। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। আজকে আমি এটা একটু সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। একটু দেখো যে ব্যবসায়ের বৈশিষ্ট্য এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য
আরেকটা হচ্ছে সহায়ক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে এখানে অন্যতম যে পয়েন্ট, এখানে অনেক অনেক পয়েন্ট দেওয়া আছে, আমি কয়েকটা বা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। প্রত্যেকটা কি বিষয়ের কি থাকে, বৈশিষ্ট্য থাকে। ব্যবসায়ের কি আছে, বৈশিষ্ট্য আছে। তাহলে বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম যেই পয়েন্ট সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমরা জানি ব্যবসার কি মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কি এটা অবশ্যই থাকতে হবে, কারণ হচ্ছে যদি মূল লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে তাহলে সেটা ব্যবসা বলা যাবে না। এর জন্য কি এটা অবশ্যই থাকা আবশ্যক। মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলে ব্যবসা বলে সেটা কি হবে না, গণ্য হবে না। তাই অবশ্যই কি মুনাফা অর্জনের কি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মুনাফা অর্জনের এই উদ্দেশ্যটা অবশ্যই থাকতে হবে। এটা ব্যবসার একটা কি বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসার ক্ষেত্রে যেমন লাভ থাকবে, মুনাফা থাকবে, পাশাপাশি কি লোকসানও থাকবে। তাহলে ঝুঁকি, যে ব্যবসা যত বেশি ঝুঁকি থাকবে সে ব্যবসা তত বেশি কি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যে ব্যবসা যত বেশি রিস্ক তত বেশি গেইন। তাহলে ব্যবসায় লোকসান, পণ্য বা সেবা বিনষ্ট, মূল্য পতন, চাহিদা হ্রাসকরণ, বিভিন্ন ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান। ঝুঁকি হচ্ছে যেগুলো এখন বললাম সেগুলো সবই হচ্ছে ঝুঁকি, লোকসান, পণ্য সেবা বিনষ্ট, মূল্য পতন, চাহিদা হ্রাসকরণ বা পণ্যের মূল্য ওঠানামা করা, এগুলো সব হচ্ছে কি ঝুঁকি। আর অনিশ্চয়তা হচ্ছে যেটা সম্পর্কে কি মানুষের কোনো কি থাকে না, ধারণা থাকে না। প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেটা হচ্ছে অনিশ্চয়তা। তাহলে ব্যবসার ক্ষেত্রে এই দুইটা জিনিসই কি অবশ্যই বিদ্যমান থাকবে, আর এটা মাথায় রেখে কি করতে হবে, ব্যবসা করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কি বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে লেনদেনের পুনঃপুনিকতা। ব্যবসায় কি অবশ্যই কি থাকবে, পুনঃপুনিকতা থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয় সেটা কি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কি ধারাবাহিকভাবে কি করতে হবে, কাজ করতে হবে। পুনঃপুনিকতা অর্থ হচ্ছে ধারাবাহিকভাবে কাজ করা বা ধারাবাহিকতা। ক্রয় বিক্রয় ধারাবাহিকতা রক্ষা করা ব্যবসার কি অন্যতম একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, হঠাৎ কোনো অর্থনৈতিক কাজ ব্যবসায় গণ্য হবে না। হঠাৎ করে যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করা হয় তাহলে সেটা কি ব্যবসা হিসাবে গণ্য করা যাবে না। ব্যবসা হতে হলে সেই কাজগুলো অবশ্যই ধারাবাহিকভাবে কি করতে হবে, চালাতে হবে। তাই ব্যবসায়ী কার্যাবলী দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে চলতে থাকলে তা ব্যবসা হিসাবে গণ্য হবে। ঠিক আছে, তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি। আমরা জানি উপযোগ সৃষ্টি হচ্ছে কি কোনো কিছু দ্বারা যদি কি মানুষের অভাব বা চাহিদা পূরণ করে তাহলে সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি। কোনো একটা পণ্য উৎপাদন করার পরে সেটা দিয়ে যদি মানুষে কি করে অভাব অথবা চাহিদা পূরণ করে তাহলে সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি। তাহলে এটা কি ব্যবসার একটা বৈশিষ্ট্য। আর্থিক মূল্য, ব্যবসা অবশ্যই কি থাকতে হবে, আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার সাথে অবশ্যই যেহেতু পণ্য দ্রব্য বা সেবা জড়িত তাহলে সেই পণ্য দ্রব্য বা সেবার অবশ্যই কি থাকতে হবে, আর্থিক একটা মূল্য নির্ধারণ করতে হবে। যদি আর্থিক মূল্য না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। এটা ব্যবসার একটা বৈশিষ্ট্য। বৈধতা, ব্যবসায় কার্যাবলী দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অবশ্যই বৈধ হইতে হবে। অবৈধ কোনো কার্যকলাপ বা কার্যক্রম ব্যবসায় গণ্য হবে না। ব্যবসা হতে হলে সকল কার্য আইনসম্মত হওয়া আবশ্যক। বিশেষ বিশেষ ব্যবসায় বিশেষ আইন দ্বারা গঠিত এবং পরিচালিত। বিশেষ বলতে যেমন কি অংশীদারি ব্যবসা 1932 সালের আইন, যৌথ মূলধনী হচ্ছে 1994 সালের আইন, এরকম কি আইনের কথা বলা হয়েছে। সমবায় সমিতি 2001 সালের আইন ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে ক্রয় বিক্রয়। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে, ক্রয় বিক্রয় থাকতে হবে, লেনদেন হইতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি, তা না হলে এটা ব্যবসা বলে গণ্য হবে না। এটা হচ্ছে ব্যবসার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পয়েন্ট আছে এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে সহায়ক বৈশিষ্ট্যের মধ্যে। তার মধ্যে অন্যতম যে পয়েন্ট সেটা হচ্ছে পূর্বানুমান। পূর্বানুমান হচ্ছে বর্তমানে বসে ভবিষ্যৎ চিন্তা করা। কারণ হচ্ছে যখন কোনো উদ্যোক্তা কোনো উদ্যোগ নিবে তখন তাকে কি করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করে তাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সেজন্য
অবশ্যই তাকে কি করতে হবে, বর্তমানে বসে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর পরিবর্তনশীলতা বা নমনীয়তা। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যে কোনো সময় কী হবে, পরিবর্তন আসবে। সময়, অবস্থা, সাথে সাথে কি স্থান পরিবর্তন হইতে পারে। পরিবর্তনের সাথে সাথে কী করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে হবে। এটা হচ্ছে পরিবর্তনশীলতা, এটা ব্যবসার একটা বৈশিষ্ট্য। কারণ হচ্ছে সে যদি কি নমনীয়তা বা পরিবর্তনশীল না হয় তাহলে কি হবে না, তার সে পরিবেশের সাথে খাপ খেয়ে না চলতে পারলে তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা অর্জিত হবে না। বিশেষায়ন, বিশেষ কোনো কাজের কি দক্ষতা অর্জন। একজন মানুষ কি সকল বিষয় কি দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না, তাহলে বিশেষ কোনো কাজের দক্ষতা বা অভিজ্ঞতা হচ্ছে বিশেষায়ন। ব্যবসায় কোনো বিশেষ পণ্য বা সেবা পরামর্শ দানের ক্ষেত্রে বিশেষায়ন কি চেষ্টা করে, তাই ব্যবসায়ীকে নিয়মিত বিশেষায়নের গুণাবলী অর্জন করার চেষ্টা করতে হবে। নৈতিকতা, অবশ্যই কি ব্যবসা করতে গেলে অবশ্যই কি নীতি আদর্শ মাথায় রেখে কী করতে হবে, তাকে কাজ করতে হবে। অনৈতিক কোনো কাজ সে করতে পারবে না। মিতব্যয়িতা, ব্যবসা করতে গেলে পরিমিত তাকে অবশ্যই খরচ বা ব্যয় করতে হবে, কারণ হচ্ছে অতিরিক্ত অপচয় করলে কী হবে, তার লাভটা বা মুনাফা কম হবে, সেই জন্য মিতব্যয়িতার সাথে কাজ করতে হবে। আর গবেষণা, যেহেতু মানুষের রুচি, অভ্যাস, চাহিদা কী হয়, পরিবর্তন হয়, সেই জন্য তাকে কি সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বা পরিবর্তনের সাথে তাকে কী করতে হবে, টিকে থাকতে হবে। সেই জন্য অবশ্যই পণ্য নিয়ে কী করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। আর মোটামুটি এই অধ্যায়টা তোমাদের কি পড়ানো শেষ হয়ে গেছে। তোমরা এই অধ্যায়টা অবশ্যই ভালো করে বাসায় রিভিশন করবে। আর হচ্ছে তোমাদের এই বইয়ের বা এই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা যে বই, এটার প্রথম যে অধ্যায়টা পড়েছি, ব্যবসায় মৌলিক ধারণা, এই অধ্যায়ের পিছনে তোমাদের MCQ আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা নিজ দায়িত্বে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, বই কিনে পিছন থেকে MCQগুলো মুখস্থ করতে হবে। অবশ্য 25 মার্কের তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তোমরা সেগুলো খুঁজে বের করে মুখস্থ করবা, বাকি MCQগুলো মুখস্থ করবা। আর সৃজনশীল প্রশ্ন তোমরা বাসায় বসে পড়ে আনসার বের করবা এবং পরীক্ষায় যেইভাবে লিখলে তোমাদের 10 মার্ক তোমরা পেতে পারো, সেইভাবে তোমরা কী করবা, বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? আর হচ্ছে তোমাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার অবশ্যই রেজাল্ট দেওয়া হবে, গার্জিয়ান ডাকানো হবে, পুরস্কৃত করা হবে সম্ভবত 30 তারিখ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।